ভাবতো যদি এমন একটা শক্তি থাকে যা পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে, আর সেই শক্তির জন্য শুরু হয় সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। আজ আমরা দেখব ওয়ান পিস এর এমন একটি মুভি যেখানে লুফি আর তার টিমকে টিকে থাকতে হলে ভাঙতে হবে অসম্ভব শক্তির এক দেওয়াল। শুরুতে আমরা দেখতে পাই লুটারো কিং গোল্ড রজারকে, যিনি লুটারোদের বাদশাহ। তাকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রাখা হয়েছে এবং গোল্ড রজারকে জিজ্ঞেস করা হয়, মৃত্যুর আগে তোমার কোনো খায়েশ আছে নাকি? তখন গোল্ড রজার বলে, আমার হাতের বেড়িটা খুলে দাও। কিন্তু ভাইস অ্যাডমিনিস্ট্রেট তাকে বলে, হাতের কড়া খোলা যাবে না, যদি তোমার কিছু বলার থাকে তাহলে বলতে পারো। তখন সে এমন কথা বলে পুরো ওয়ার্ল্ডের সবকিছু চেঞ্জ হয়ে যায় তার একটি কথায়। সাধারণ জনগণ গোল্ড রজারকে জিজ্ঞেস করে, তোমার লুট করা সম্পত্তি খাজানা কোথায় আছে? তখন গোল্ড রজার বলতে শুরু করে, তবে শোনো, তোলো, সরো, টাকা, এই দুনিয়াতে আমি যা চেয়েছি সবকিছু পেয়েছি। তোমরা আজাদি হয়ে যাও এবং সমুদ্রে যাও, আমার খাজানা খুঁজে বের করে দেখাও। এই কথা বলার পর তাকে হত্যা করা হয় এবং সাথে সাথে ওখানে যত জনগণ ছিল সবাই দৌড়াতে শুরু করে সমুদ্রের দিকে। তার এই এক কথাই দুনিয়াকে বদলে দেয়। এক নতুন পিড়ি উন্মোচন হয়, লুটারোদের যুদ্ধ শুরু হয়ে যায়, আর শুরু হয়ে যায় গোল্ড রজারের খাজানা খোঁজার দৌড়, যাকে বলা হয় ওয়ান পিস। মুভির শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে একটি ছোট্ট নৌকাতে একটি ছোট্ট ছেলে 18-20 বছর বয়স হবে নৌকা থেকে পানি বের করছে। এর নামই হলো মানকি ডি লুফি, যে পুরো ওয়েব সিরিজের মেন নায়ক বলতে পারো। সমুদ্রই তার স্বপ্ন, তার স্বপ্ন যে একদিন ওয়ান পিস খুঁজে বের করবে এবং লুটারোদের বাদশাহ হবে, দ্য পাইরেট কিং অফ মানকি ডি লুফি। কিন্তু বড় সমস্যা হলো তার ছোট্ট নৌকাতে পানি ঢুকছে, তার সাথে যে পাখিটিও ছিল পাখিটি তাকে ছেড়ে চলে যায়, সে একা হয়ে যায়। নৌকাতে পর্যাপ্ত খাবার সবকিছুই আছে, কিন্তু নৌকাটি ফুটো হয়ে গেছে, যার জন্য সে পানি বের করে দিচ্ছে, কিন্তু নৌকাটি পুরোটাই ডুবে যেতে লাগে। মাছ ভর্তি বক্স খালি করে সে বক্সের মধ্যে ঢুকে পড়ে। এরপর আমরা দেখতে পাই বক্সটি ভাসতে ভাসতে দুটি জাহাজের মাঝখানে যায়, জাহাজ দুটিতে যুদ্ধ চলছিল। তারপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন আলবিদাকে, যে নিজেকে দাবি করে সমুদ্রের সব থেকে খাতারনাক ভয়ঙ্কর ক্ষমতাধর পাইরেট। ওই জাহাজের সকল মালামাল লুট করছিল। ওই সময়ে লুফি যে বক্সে ছিল ওই বক্সটি সমুদ্র থেকে তুলে নেয় তারা। তারপর দেখতে পাই ক্যাপ্টেন আলবিদা রোরোনোয়া জোরোকে খুঁজছিল। রোরোনোয়া জোরো হচ্ছে একজন পাইরেট হান্টার। আলবিদা মনে করে জোরো তাকে খুঁজছে হত্যা করার জন্য। জোরো ওই জাহাজে ছিল বলে হামলা চালিয়েছে আলবিদা, কিন্তু বৃদ্ধ লোকটি বলে জোরো 66 আইল্যান্ডের একটি টিকিট কেটেছিল। এটা আলবিদা বিশ্বাস করে না। তখন বড় লোকটি বলে আসলে জোরো আলবিদাকে কোনো পাইরেটই মনে করে না, তার লিস্টে আলবিদার কোনো নাম নেই। এই কথা শুনে তো মাথা গরম হয়ে লোকটিকে মেরে ফেলে। আর এখানেই দেখতে পাই গল্পের আরেকটি চরিত্র, লুফির বন্ধু কবিকে। সেখানে পরিষ্কারের কাজ করে সে। বন্ধুরা, এই পরের সিনে আমরা দেখতে পাই যে লুফি সে বক্স থেকে বের হচ্ছে এবং সেটা দেখে কবি খুব ভয় পেয়ে যায়। সে চিল্লাতে থাকে, খুব শব্দ করতে থাকে। পরে লুফি তাকে শান্ত করে এবং বলে, আমি তোমাকে মারবো না, তুমি চুপ করে থাকো, এটুকু তো করতে পারবে। কবি চুপ হয়ে যায়। এর পরের সিনে ফ্ল্যাশব্যাকে চলে যায় লুফির ছোটবেলার কাহিনীতে। লুফি একটি ঘরের মধ্যে শুয়ে আছে, ঘুম থেকে জেগে উঠেছে। সে স্যাংসের জন্য অপেক্ষা করছিল এবং তার জন্য দিন গুনছিল। সে দিনটা আজ চলে এসেছে। স্যাংস হলো একজন সমুদ্র পাইরেট। লুফি তাকে খুব ভালোবাসে, তাকে সম্মান করে এবং তার মতো পাইরেট হতে চায়। এই পুরো পাইরেট সমগ্রের বাদশা হতে চায় লুফি। স্যাংসের দল তাদের জাহাজ থেকে লুট করা মালামাল সবকিছু নামাচ্ছিল। ওখানে যে লুফি তাদের সাথে কাজ করছিল। এটা তোমার কাজ নয় বাচ্চা। তখন লুফি বলে ওঠে, আমি কোনো ছোট বাচ্চা নই, আমি তোমাদের মতোই লুটারু, আমি তোমাদের সাথে কাজ করতে চাই। তখন স্যাংস বলে, এ কাজ ছোট বাচ্চাদের নয়, তুমি দেখো না আমার চোখের নিচের দাগ। এই কথা শুনে লুফি বলে ওঠে, আমি এটার জন্য প্রস্তুত আছি। কিন্তু এখানে লুফি হাতে একটা ছুরি নিয়ে চলে যায় জাহাজের একদম উপরে গিয়ে বলে, এদিকে দেখো স্যাংস। এই কথা বলে চোখের নিচে ছুরি ঢুকিয়ে দেয়। এখান থেকে পরের সিনে চলে যায়। পরের সিনে দেখতে পাই কবি লুফিকে বলে, কেউ কি এরকম লুটারু হওয়ার স্বপ্ন কিভাবে দেখতে পারে? লুফি বলে ওঠে, এর থেকে বড় স্বপ্ন আর কি হতে পারে? আমার স্বপ্ন একটাই, ওয়ান পিস খুঁজে বের করা এবং লুটারোদের বাদশা হওয়া। এই কথা শুনে কবি তো অবাক। কবি বলে যে গোল্ড রজার এর ওয়ান পিস, এটা তো খুঁজে পাওয়া অসম্ভব, এটার পিছনে দুনিয়ার সব থেকে সেরা লুটারোরা পড়ে আছে। এই কথা শোনার পর লুফির হোয়াট এ কনফিডেন্স, সবাইকে এর পিছনে পড়তে দাও, সমস্যা নাই।
কিন্তু পাবো তো আমি। ভাই, এরকম কনফিডেন্স থাকলে সবকিছু করা যায়। এখান থেকে যাওয়ার পর সোজাসুজি আমি গ্র্যান্ড লাইনে যাব। লুটারোর কবরস্থান গ্র্যান্ড লাইন খুবই ভয়ঙ্কর জায়গা, যেখানে যে একবার যায় আর ফিরে আসতে পারে না। এই কথা শুনে লুফি বলে, এরকম হলে তো আরো ইন্টারেস্টিং। এরপর লুফি আর কবি পালানোর জন্য বাহিরে আসে এবং বাহিরে এসে কাণ্ড ঘটিয়ে ফেলে লুফি হাতে একটি বইটা তুলে নেয়, বলে এটা কাজে আসবে, তুমি উত্তর দিকে যাও। এই উত্তর বলাতে বেঁধে যায় যত ঝামেলা। এর ফলে লুফি একটা ঘন্টায় বাড়ি লাগিয়ে ফেলে। এর ফলে জাহাজের সবাই জেগে যায় এবং ক্যাপ্টেন আলবিদা এখানে চলে আসে। এখনই আমরা দেখতে পাই লুফির আসল পাওয়ার। ছেলেটা ছোট হলেও তার পাওয়ার কিন্তু অনেক। আমরা এখন দেখতে পাবো লুফির ধামাকা ফাইটিং। আলবিদা এসে বলে, কি হয়েছে এখানে? তুমি একটা লুটারুকে সাহায্য করছো? কবি বলে, না তেমন কিছু না, তোমাকে দেখতে তো মনে হয় না তুমি রোরো নোয়া জোরো। না, আমি মানকি ডি লুফি। তখন আলবিদা বলে, তোমার নাম তো কখনো শুনিনি। লুফি বলে ওঠে, শুনো নাই তো কি হয়েছে, শোনার অভ্যাস করে নাও, আমি হতে চলেছি লুটারিদের বাদশাহ। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে। ক্যাপ্টেন আলবিদা বলে ওঠে, সমুদ্রের সবচেয়ে খাতারনাক লুটারু কে? তখন সবাই বলে ওঠে আলবিদা, কিন্তু এখানে কবি চুপ করে থাকে, যার জন্য কবিকে জোর করে বলার জন্য, কিন্তু কবি কিছুই বলে না। ওই সময় লুফি বলে ওঠে যে কবি তো এরকম কোনো কিছুই বলে নাই যে তুমি এরকম ক্ষমতাধর, সে তো বলেছে তুমি একটা গাধা, তোমার বুদ্ধি নাকি গাধার চেয়েও কম। এই কথা শুনে আলবিদা রেগে বেগুনে একদম ফুলে ওঠে, যা ইচ্ছা তাই শুরু করে দেয় এবং লুফিকে মারতে চায়। কিন্তু লুফি তো আর কম শেয়ানা নয়, লুফিও শুরু হয়ে যায় তার ক্যারিশমা দেখাতে। লুফিকে কিছু করতে না পারায় আলবিদা বলে ওঠে, তুমি কি মানুষ নাকি শয়তান? তখন লুফি মজা করে বলে, আমি খ্রিস্টান। এরপর লুফি বিরক্ত হয়ে আলবিদাকে এক ঘুষিতে পানির মধ্যে ফেলে দেয় এবং কবি আর লুফি ওখান থেকে ছোট্ট একটি বোর্ড নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করে। এরপরে সিন চলে যায় 66 আইল্যান্ডে, যেখানে আসে রোরো নোয়া জোরোকে দেখতে পায় তার প্রিয় মানুষের জন্য প্রার্থনা করছিলেন। ওই সময় তার কাছে উপস্থিত হয় মিস্টার সেভেন নামের একজন। মিস্টার সেভেন একটি দলের হয়ে কাজ করেন এবং সেই দলের হয়ে কাজ করার জন্য জোরোকে ইনভাইট করতে এসেছে। কিন্তু জোরো একজন পাইলট হান্টার, কিভাবে একজন পাইলটের হয়ে কাজ করে ওরকম দলে যোগ দেবে না। জোরো তাকে বলে দেয় সে কখনো তার দলে যোগ দেবে না। এটা শুনে মিস্টার সেভেন তার উপর রাগান্বিত হয়ে তার উপর হামলা করে বসে এবং জোরো তো আর যে সে ফাইটার না, কিছুক্ষণের মধ্যেই মিস্টার সেভেনকে দুই ভাগে ভাগ করে ফেলে। এরপরের সিনে দেখতে পাই সমুদ্রের মধ্যে কবি এবং লুফি গল্প করছে। কবি লুফিকে বলছে, তুমি রাবারের মতো কিভাবে হলে? তখন সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখতে পাই স্যাংস লুফির ক্ষত স্থানে সেলাই করে দিচ্ছে এবং বলছে, খুবই কপাল ভালো যে চোখে লাগে নাই। তখন লুফি বলে ওঠে, নিশানা আমি ওখানে লাগিয়েছিলাম, লেগে গেছে। তারপর দেখতে পাই লুফি একটা বক্স বের করে। ওই বক্সের মধ্যে একটি ফল দেখতে পাই। ওই ফলটি নাম গাম গাম ডেভিল ফ্রুট। এটি একটি অভিশপ্ত ফল, যেটা খেলে একদিকে ভালো হবে তো আরেক দিক খারাপ। এই ফলটি খেয়ে ফেলে লুফি, কিন্তু প্রথম অবস্থায় কিছুই বুঝতে পারে না। তারপর দেখতে পাই কিছু বাহিরের লোক এসে স্যাংসের জায়গায় ঝামেলা করতে চায়। তারা স্যাংসের কিছু জিনিস ফেলে দেয়, কিন্তু স্যাংস কোনো ঝামেলা না করেই ওই সব কিছু পরিষ্কার করতে থাকে। এইটা লুফি দেখে রেগে যায়। রেগে গিয়ে তাদের বলে, তোমরা তো পুরুষ না, তারা এত খারাপ ব্যবহার করলো, তোমরা কিছুই বললে না। এইটা বলে রাগ করে চলে যেতে লাগে। তখন স্যাংস তার হাতটা ধরে ফেলে এবং দেখে তার হাতটা লম্বা হয়ে যাচ্ছে। তখন স্যাংস বুঝে যায় যে লুফি সেই অভিশপ্ত ফলটা খেয়ে ফেলেছে। এরপরে সিনে দেখতে পাই কবি বলে, তুমি ডেভিল ফ্রুট খাইছো? লুফি বলে, হ্যাঁ, তারপর থেকেই আমার পুরো শরীর রাবারের মতো হয়ে গেছে। লুফি, আচ্ছা তুমি এই দুনিয়াতে সবকিছু করতে পারবে, তাহলে তুমি কি করবে বলো, তোমার স্বপ্ন কি? আমার একটা স্বপ্ন আছে, কিন্তু বেকার, বলে কি করব? এই কথা শোনার পর লুফি তাকে একটা থাপ্পড় মারে এবং বলে, কোনো স্বপ্নই বেকার না, তুমি কি বলবে নাকি আরেকটা মারবো? তখন কবি বলে, আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি নৌসৈনিক হব এবং যাদের শক্তি কম, দুর্বল, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, তাদের সাহায্য সহযোগিতা করব। তুমি যদি এটাই করতে চাও তাহলে তুমি অবশ্যই করো, আর যাও, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে লুফি গিয়ে ঘুমানোর চেষ্টা করে, গিয়ে একটু রেস্ট নেয়। এরপরের সিনে দেখতে পাই নামি নামের একজনের মেয়েকে। সে সমুদ্রের মধ্যে একটি ছোট্ট নৌকায় শুয়ে আছে। তাকে দেখতে ভোলা ভালা মনে হলো, সে আসলে কিন্তু ভোলা ভালা না, সে খুব বুদ্ধিমতী একটি মেয়ে। সে একটি চোর, সে আসলে একটা নৌকা চুরি করবে, তাই এইভাবে ভান করে আছে। নামির নৌকাতে একটা ছোট্ট বক্স ছিল। তখন পাশ দিয়ে যাচ্ছিল দুইটি ছেলে, তাকে এইভাবে শুয়ে থাকতে দেখে আর নৌকাতে সেই বক্স দেখে ভাবে এর মধ্যে খাজানা বা অন্য কোনো কিছু আছে, যার জন্য ওই দুইজন ছেলে নেমে বক্সটি
ভাঙতে লাগছে। এর মধ্যে নামি তাদের নৌকায় উঠে যায় এবং তাদের নৌকা নিয়ে চলতে শুরু করে এবং করে দিও ভাই, শুক্রিয়া তোমাদের প্রতি। এবং ওই ছেলেগুলো একেবারে ভোলাই সেজে যায়। এরপর আমরা দেখতে পাই সেলস টাউন 153 নাম্বার মেরিন ব্রাঞ্চ। এখানে লুকিয়ে আছে গ্র্যান্ড লাইনের সেই ম্যাপটি, যে ম্যাপটি চুরি করতে লুফি আর আমি সেখানে যাই। সেখানে পৌঁছে লুফি এবং কবি একটা দেওয়ালের সামনে যায়। সেখানে সব লুটারোদের পোস্টার লাগানো আছে এবং কবি বলে গ্র্যান্ড লাইনে এর থেকে আরো বেশি ভয়ঙ্কর লুটারুরা আছে, কিন্তু লুফি বলে সেটা থাক, সমস্যা নাই, কিন্তু এখানে আমার পোস্টার কোথায়? আমি তো একজন লুটারুদের বাদশা হতে চলেছি, আমার পোস্টার নাই কেন? যাই হোক, আমার খুব ক্ষুধা লেগেছে, আগে খেতে হবে রেস্টুরেন্টে। আর এখানেই দেখতে পাই জোরোকে। তিনি মিস্টার সেভেনের 2 খণ্ডিত লাশ নিয়ে রেস্টুরেন্টে হাজির এবং 2টি মদের বোতল চাই। কিন্তু তখনই তার কাছে একটা ছোট্ট মেয়ে আসে, মুস্কি হেসে আবার চলে যায়। তারপর দেখতে পাই এখানে নামি আগে থেকেই বসে আছে। নামি একটা মেরিন সদস্যকে পটানোর চেষ্টা করছে এবং তাকে মদ খাওয়ার জন্য অফার করে এবং সে যেতেও রাজি হয়। একটু পর ওই বাচ্চা মেয়েটি জোরোর জন্য খাবার নিয়ে আসে, কিন্তু খাবারটি খেতে পারে না। বাচ্চাটি একটি লোক এসে ধাক্কা লেগে খাবারটি পড়ে যায় এবং ওই লোকটা হচ্ছে ক্যাপ্টেনের ছেলে হেলমেপ্পো। বাচ্চাটিকে অনেক বকাঝকা করে এবং খাবারটি পা দিয়ে পিষে নষ্ট করে ফেলে। এটা দেখে জোরোর মাথা একদম গরম হয়ে যায়। ওই খাবারটি জোরো তুলে নিয়ে মুখে দেয় এবং বাচ্চাটাকে বলে আসলে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আর এই সব লুফি আগে থেকেই দেখছিল, একদম ফিদা হয়ে যায় তার উপর এবং জোরো বাকি খাবারটিকে ওই হেলমেপ্পোকে খেতে বলে। সে তো খায় না, বরং জোরোর সাথে ঝামেলায় জড়িয়ে যায়। সে আর খাবার খাবে না। এখন শুরু হয়ে যায় তুমুল ফাইট। তার সাথে আরো কয়েকজন নৌসেনাকে সে আহত করে ফেলে। আর এই ফাইটটা দেখছিল লুফি তার ফাইট দেখো একদম অবাক। লুফির কাছে মনে হলো যে সে একজন সেরা তলোয়ারবাজ। জোরোকে খুব পছন্দ হয় লুফির। এখন আমরা দেখতে পাই ক্যাপ্টেন মর্গান, যিনি এই ব্রাঞ্চের ক্যাপ্টেন, জোরোকে সুসাধুবাদ জানায় এবং ক্যাপ্টেন অবাক হয় যে কোনো তলোয়ার ছাড়াই এতগুলো সৈনিক আহত করেছে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে এবং বলে আমি তোমার সম্পর্কে সবই জানি। ইস্ট ব্লু এর সবচেয়ে খাতারনাক লোক এবং লুটারোদের শিকারী জোরো। প্রশংসাবাদে আমার টাকা দেন, তাহলে আমি খুশি হতাম। ক্যাপ্টেন মর্গান তাকে বলে তুমি টাকা ঠিকই পাবে, কিন্তু তুমি কোনো কারণ ছাড়াই আমার সৈন্যদেরকে আহত করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। 7 দিন তোমাকে এর শাস্তি ভোগ পেতে হবে। তুমি কোনো খাবার পানীয় ছাড়া থাকতে হবে কারাগারে। জোরো কোনো ঝামেলা ছাড়াই রাজি হয়ে যায়। এরপর দেখতে পাই লুফি এবং কবি তাদের ছোট্ট নৌকাতে শুয়ে আছে। লুফি শুয়ে থেকে ভাবছে জোরোর কথা, যে কি ফাইটটাই না করলো। লুফি ভুলতে পারছে না তার ফাইটের কথা, আর ভাবছে যে জোরো 3টি তলোয়ার কিভাবে চালায় একসাথে। আর এদিকে কবি ভাবছে যে নৌসৈনিক কিভাবে একটা বাচ্চার সাথে এরকম ব্যবহার করতে পারে। তখন লুফি তাকে বোঝায় যে লুটারুদের মধ্যেও যেমন ভালো আছে খারাপও আছে, ওই রকম নৌসৈনিকদের মধ্যেও ভালো খারাপ আছে, এরকম থাকবেই সব জায়গায়। এরপর দেখতে পাই জোরোকে 4 দেওয়ালের ভিতরে একটি জায়গায় রোদের মধ্যে বাঁধা আছে। সেখানে ক্যাপ্টেন মর্গানের ছেলে হেলামাপ্পো যায়, গিয়ে তাকে নিয়ে মজা নেয়, তাকে বিরক্ত করার চেষ্টা করে। এরপর দেখি নামি সেই মেরিন দলের সঙ্গে যুক্ত হয়েছে। তাকে সহজে কেউ চিনতে পারেনি। সুযোগ বুঝে যেই ঘরে ম্যাপ আছে সেই ঘরে ঢুকে পড়ে। সেখানে অনেক ম্যাপ রাখা ছিল। এরপর দেখতে পাই লুফি একটি টানেলের মধ্যে দিয়ে যেখানে জোরোকে বাধা আছে ওখানে প্রবেশ করে এবং জোরোকে দেখে অবাক হয়ে যায় এবং জোরোকে জিজ্ঞাসা করে তুমি ওই লোক না যে 3 তলোয়ার নিয়ে আসছিলে? তখন জোরো তাকে বলে হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও। তখন লুফি বলে ওঠে হ্যাঁ আমি যাব। এখানে জোরো তার পুরো নামটি বলে, সাথে বলে আমি লুটারুদের শিকারী, দ্য পাইরেট হান্টার। এবং তার সাথে লুফিও বলে আমি মানকি ডি লুফি, লুটারুদের বাদশা হতে চলেছি। এইভাবে তাদের মধ্যে অনেক কথাই হয় এবং জোরো বলে সে একজনকে কথা দিয়েছিল যে পৃথিবীর সবথেকে সেরা তলোয়ারবাজ হবে, এটাই তার লক্ষ্য। এবং এই কথা শুনে লুফি খুবই ইমপ্রেসিভ হয়ে যায় এবং তাকে চেয়ার আপ করে এবং সাথে সাথে তার হাতের বাঁধন খুলে দেয় এবং জোরো তাকে বলে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না এবং তোমার দলীয় যোগ দিতে পারবো না। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর নামিকে দেখতে পাই
নামি যাকে বোকা বানিয়ে এসেছিল, যার ইউনিফর্ম চুরি করেছিল, তার সাথে তার দেখা হয়ে যায় এবং সে তাকে চিনতে পারে। চিনতে পেরে তো কোনো লাভ নাই, নামি হচ্ছে একজন ভালো ধর্তবাজ। সে দুটোকেই কাত করে দিয়ে সে তার কাজ করতে লাগে এবং সেখানে পৌঁছে যায় লুফি। লুফি আর নামি একটু লুকোচুরি খেলে এবং তারা মুখোমুখি হয়ে যায়। নামি লুফিকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু লুফি বলে আমাকে গ্রেপ্তার করার আগে তোমাকে গ্রেপ্তার করা দরকার, কারণ তুমি তো নৌসৈনিক না। এই কথা শুনে একটু ঘাবড়ে যায় নামি। পরে যখন লুফি বলে ওঠে যে তুমি আমার নকশার দিকে নজর দিও না, তোমার নকশা ওটা তো আমার নকশা, এইভাবে বলতে লাগে নামি এবং লুফি এই কথা বলে চলে যায় এবং নামি বলে এইভাবে চলতে থাকলে আমরা দুজন ফেসে যাব, কিছু একটা তো করতে হবে। এই কথা বলতে বলতে সামনে পড়ে যায় ক্যাপ্টেন মর্গান। তখন নামিকে জিজ্ঞেস করে তুমি কে? তখন নামি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সুন্দরভাবে তাকে বলে, যা জিজ্ঞেস করে তার সব কিছুর উত্তর দেয় এবং বিপদের হাত থেকে সে বেঁচে যায়। কিন্তু এর মধ্যে নামি এমন একটা কাজ করে বসে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ক্যাপ্টেন মর্গানের রুমের চাবি নামি ওই মুহূর্তে চুরি করে নেয়। এইটা দেখে লুফি তো একদম অবাক এবং লুফি নামিকে বলে আমাদের দলে তো খুব শক্তিশালী হবে তুমি থাকলে। ওই মুহূর্তে নামি রেগে গিয়ে বলে আমাদের কোনো দল নেই। এই কথা বলে চলতে শুরু করে। শেষে নামি এদিকে এগিয়ে গিয়ে বলে তোমার দলেও যোগ দেব না, কারণ আমি লুটারোদের দেখতে পারি না, তাদেরকে ঘেন্না হয় আমার। এরপর আমরা দেখতে পাই নামি ক্যাপ্টেন মর্গানের রুমে প্রবেশ করে এবং ভিতর থেকে লাগিয়ে দেয় এবং ভিতরে গিয়ে তারা ওই নকশাটি খুঁজতে শুরু করে। কিন্তু লুফি নকশাটি না খুঁজে একটু ফাইজলামি করে এবং নামিকে আজে বাজে সব প্রশ্ন করতে শুরু করে, তুমি কেন চুরি করতে গেছো এইরকম। এরপর দেখতে পাই লুফি ক্যাপ্টেন মর্গানের ওয়ান হ্যান্ড অস্ত্র যখনই একটু ঘোরালো, সামনে থাকা টেবিলটি সরে গেল এবং তার নিচে দেখতে পেল সেই ম্যাপি। ক্যাপ্টেন মর্গানকে দেখতে পাই, সে তার সৈন্যদের পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে গাধার দল? তখন তার সৈন্য বলে যে ক্যাপ্টেন আমাদের এখানে লুটারুদের হামলা হয়েছে। এখানে ক্যাপ্টেন মর্গান রেগে বলে কে সেই লুটারু? তখন বলে লাল চুলওয়ালা ওই মেয়েটি গ্র্যান্ড লাইন নকশাটি চুরি করতে এসেছে। তখন ক্যাপ্টেন তার চাবির হাত দেয় কিন্তু দেখে চাবিটি নাই। তখন তো ক্যাপ্টেন রেগে গিয়ে দরজার সামনে চলে যায়। ক্যাপ্টেন যখন তার দরজাটি ভাঙতে শুরু করছিল তখন আর কোনো উপায় না পেয়ে লুফি সেই বক্সটিকে তোলার চেষ্টা করে। সে একা পারছিল না এবং সাথে সাথে নামিও তাকে হেল্প করে। এক পর্যায়ে বক্সটি ওখান থেকে ভেঙে নিচে পড়ে যায় এবং সাথে সাথে মেরিন বাহিনী তাদের আক্রমণ করে এবং তাদের সাহায্য করতে জোরো তাদের সাথে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে সেখানে ক্যাপ্টেন মর্গান নিজেই চলে আসে তাদের সাথে ফাইট করার জন্য। মর্গান এসে বলে তোমরা এখান থেকে কেউ বাঁচতে পারবে না, আমি একা ব্ল্যাক ক্যাপস পাইরেটদের হারিয়েছি, এরকম আরো অনেক সৈন্য বাহিনীদের আমি একাই হারিয়ে দিয়েছি। এখানে এক তুমুল ফাইট শুরু হয়ে যায় তিনজনার। প্রথম অবস্থায় তারা তিনজন পারছিল না, কিন্তু পরে যখন জোরো মাথায় কাপড় বেঁধে লাগলো তখন আর ক্যাপ্টেন মর্গান পেরে ওঠেনি এবং তাকে মেরে তারা তিনজন ওখান থেকে চলে যায়। এখানে দেখি লুফি বারবার বলছিল যে আমাদের দল, কিন্তু তারা কেউ মানতে রাজি না যে আমরা কেউ দলীয় নই, আমরা দলীয় না। এখানে লুফি তার বন্ধু কবির জন্য ওয়েট করতে চাচ্ছে, কিন্তু জোরো বলছে এখানে যদি তুমি দেরি করো তাহলে মেরিন সৈন্যদের হাতে ধরা পড়বে। সাথে ক্যাপ্টেন মর্গান পাগলা ছেলেটি চলে এসে তাদের গ্রেপ্তার করতে চায়, কিন্তু এখানে কবি এসে তাকে এক ঘুষিতে ফেলে দেয় এবং লুফিকে বলে আমি তোমাদের সাথে যাব না, এবং লুফি তাকে আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সমুদ্রের মধ্যে দেখতে পাই মেরিন জাহাজ। মেরিন অ্যাডমিরাল খবর পায় যে তার গ্র্যান্ড লাইন ম্যাপটি চুরি হয়ে গেছে। এই জন্য মেরিন অ্যাডমিরাল শেলস টাউনের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আমরা দেখতে পাই একটি জোকারকে। এই জোকারই হচ্ছে একজন পাইরট, সে একজন জলদস্যু। তার নাম বাগি দ্য ক্রাউন। তার বাউন্টি $15 মিলিয়ন। তাকে যে হত্যা করতে পারবে তাকে $15 মিলিয়ন দেওয়া হবে। আমরা এপিসোড 2-এ দেখতে পাবো বাগি দ্য ক্রাউনের ম্যাজিক শো, যেটা আরও ইন্টারেস্টিং। যদি এই ভিডিওতে 100 লাইক হয় তাহলে এপিসোড 2-এ আপনাদের মাঝে এক্সপ্লেন করব। তাই এপিসোড 2 দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। বেশি না, মাত্র 100টি লাইক। আর এরকম আরও অজানা সব মুভি এক্সপ্লেন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।